বন্ধুরা, আজকে একাডেমির ২৬তম শিক্ষা দিবসে রয়্যাল একাডেমির পক্ষ থেকে যে ক্লাসটা আমি দিতে চলছি ভারতীয় শিক্ষক হিসাবে, আপনারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোথাও স্ক্রিপ্ট করবেন না। কারণ এমন জায়গায় স্ক্রিপ্ট করলেন যাতে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি দেখতে পাইলেন না। এবং আজকে খুব দুর্দান্ত ক্লাস হবে, আপনারা কোথাও স্ক্রিপ্ট করবে না, ধৈর্য সহকারে দেখবেন। নতুন পুরানো সব বন্ধুকে নমস্কার জানিয়ে আজকে আমি ক্লাস শুরু করছি। আজকের আলোচনার বিষয় হলো প্রতিবেশী দেশ, ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তার যে অরাজকতা চলছে এবং তারই যে লেশ আমাদের ভারতবর্ষে এসে পড়ছে জনবিক্ষোভ, এটার উপরে একটি সম্পূর্ণ রাজনৈতিক ক্লাস আমি দিব। বন্ধুরা, আজকে আপনারা কিছুদিন অর্থাৎ ২-৪ দিন থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে বাংলাদেশের একজন সেনা নায়ক, তিনি একজন সমর কুশলবিদ, এমন কিছু বক্তব্য রাখতেছেন যেটা অর্বাচীনের মতো কথাবার্তা। তাই ওই বন্ধুকে আমি জানাতে চাই, তিনি বলছেন ৪ ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নেবেন, আরও অনেক কিছু যেটা অশোভনীয়, তার পক্ষে একজন সেনানায়ক হিসেবে এটা বলা যায় না। আমরা অনেক যুদ্ধ দেখছি, চোখের সামনে ৭১-এর যুদ্ধ, যাকে কেন্দ্র করে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। তো আমরা দেখতে পাইলাম এ ভূমিষ্ঠ হইল বাংলাদেশ, যার বয়স এখন ৫৪ থেকে ৫৫ বছর। আমার চোখের সামনে সেদিন পাকিস্তানের সেনা বাহিনীর দ্বারা পূর্ব পাকিস্তানে বাঙালি, হিন্দু, মুসলমান সবাই নির্যাতিত হচ্ছিল, মা বোনদের ইজ্জত লুণ্ঠন হচ্ছিল। সেটা দেখতে না পেরে ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী কঠোর হস্তে দমন করেছিলেন পাকিস্তানি সেনাদের। কিভাবে? তার বুদ্ধি নৈপুণ্য এবং সুদূর আমাদের ভারতীয় সেনাদের কৌশল অনুযায়ী তিনি মুক্তি বাহিনী তৈরি করে দিয়েছিলেন। সেই যুদ্ধে হিন্দু, মুসলমান সমস্ত জাতির মানুষ ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি সেনার বিরুদ্ধে লড়াই করেছিলেন। আর সেই সময় পাকিস্তানি সেনাদের হয়ে যারা দেশের মানুষ, এই দেশের মানুষের বিরুদ্ধচারণ করেছিলেন, তাদের নাম ছিল আজাকার বাহিনী। এই আজাকারদের বিরুদ্ধে মুক্তি বাহিনীর লড়াই ইন্ডিয়ান ফৌজ অনন্তরাল থেকে সহযোগিতা করেছিল। তাহলে সেই সময় কয়েক হাজার ভারতীয় সেনার আত্মদানের বিনিময়ে এবং মুক্তি ফৌজের আত্মদানের বিনিময়ে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলা রাষ্ট্রের জন্ম। আজকে যারা শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, তারা কারা? তারা সেই আজাকারদেরই একটা অংশ, প্রজন্মগত। তারা যেমন মুক্তিবাহিনীর প্রজন্মরা, ঠিক ওই রকম তারা হচ্ছে আজাকার বাহিনীর প্রজন্ম। এই আজাকার বাহিনীর প্রজন্মর দ্বারা কি নির্বাচিত হলো বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী কে? শেখ হাসিনা। তিনি অত্যন্ত দুঃখের বিষয় যে রাষ্ট্রসংঘ এবং বর্তমান বিভিন্ন শক্তিধর দেশ পৃথিবীতে যারা আছে, তারা প্রত্যেকেই শেখ হাসিনার সমর্থন দিচ্ছে। আর জিহাদি শক্তি এদিকে মৌলবাদী শক্তির মদতদাতা ডক্টর ইউনূস আজ কণ্ঠাসা। আর তার কণ্ঠাসার কারণে
তিনি এমন কিছু ভুল পদক্ষেপ নিচ্ছেন যা সমগ্র বিশ্বের সনাতন ধর্মপন্থীদের বিরুদ্ধচারণ করাতে তারকে পতনের কারণ শুরু হয়ে গেল এবং বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধের আসর তৈরি হয়ে গেল, যেটা ডক্টর ইউনূসের পক্ষে আর সম্ভব না টিকে থাকা। আর ইউনূসের পক্ষ হয়ে যারা আজকে বড় বড় কথা বলছেন, 4 ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নেবেন, তাদের হয়ে আমি বলতে চাই, আরে বন্ধু, তোমাদের যে আজকে বাংলাদেশ রাষ্ট্রের জন্মদাতা হলো ভারত, তার বিরুদ্ধে তোমরা যে কথাগুলি বলছো, কারণ ভারত সেদিন 95,000 পাকিস্তানি সেনার পরাজয় ঘটাইছিল, আর সেই পরাজিত পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে বাণিজ্য শুরু করে দিয়েছ। এ থেকে কি প্রমাণিত হয় যে পুনরায় পূর্ব পাকিস্তান কায়েম করার জন্য তোমরা এই কাজ করছো? তো এইটা তো শোভনীয় নয়। কারণ আগামী দিনে যারা বক্তব্য তুলছে কি যে কোনো কালেই নাকি ব্রিটিশ ইন্ডিয়ায় বাংলাদেশটা ইন্ডিয়ার কোনো অংশ ছিল না, তাহলে ব্রিটিশ ইন্ডিয়াটা কেন, নামটা ব্রিটিশ ইন্ডিয়া কেন? বন্ধু, তুমি যে বলছো যে ওটা ইন্ডিয়ার কোনো অংশ ছিল না, ভালো কথা, তাহলে ব্রিটিশ ইন্ডিয়া কেন বলছে? এই ব্রিটিশ ইন্ডিয়াকে তো দ্বিজাতিক তত্ত্বে ভাগ করেছে। তাহলে এই দ্বিজাতিক তত্ত্বে যে ভাগ হলো, সেই সময় হিন্দুরা কি যুদ্ধে অংশ নেয়নি? তারা তো নিয়েছিল। তাহলে হিন্দুরা থাকতে পারবে না, মুসলিমরা ওখানে থাকতে পারবে, এটা কোন জাতের কথা হলো ভাই? বাংলাদেশে হিন্দুদের সম্পত্তির নাম দেওয়া হলো কেন এনিমি প্রপার্টি? এটা আমাদের আলোচনার বিষয়। আজকে বাংলাদেশে হিন্দুদের সম্পত্তি যেটা আছে সেটার নাম এনিমি প্রপার্টি দিল কেন? এনিমি মানে তো হচ্ছে শত্রু সম্পত্তি কেন হলো নাম? আমি আন্তর্জাতিক আদালতে এই কথাটা বলতে চাই, কেন হিন্দুদের সম্পত্তিকে বাংলাদেশে এনিমি প্রপার্টি বলা হয়? বাংলাদেশ হিন্দুদের আত্মদানের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে এবং সেই বাংলাদেশে জন্মগতভাবে যারা বসবাস করছে পূর্বপুরুষরা, তারা কেন থাকতে পারবে না? বাংলা তো আলাদা একটা রাষ্ট্র। এবার আরেক বন্ধু বলছে যে বাংলাদেশ কোনো কালেই ইন্ডিয়ার অংশ ছিল না। তাহলে ওই বন্ধুকে আমি বলতে চাই, তিনি বলছেন সুন্তালি যুগের কথা বলছেন, মোগল যুগের কথা বলছেন, ভালোই তো ইতিহাস জানেন উনি। তাহলে বন্ধু, তোমাকে আমি প্রশ্ন করছি যে মোগল যুগে যে রাজ্যের ইতিহাস তুমি যখন বলছো, মোগলাই আর রাজগীর দুটি শব্দ আছে, তাহলে মোগলাই শব্দের তো মোগলদের অংশে যারা ছিল, যে অংশটা সেটা মোগলাই, আর রাজগীরটা তাহলে কে? এই রাজগীর অংশটা কার? এই রাজগীর অংশটা হচ্ছে কুচবিহার মহারাজা, যাদের 22 পুরুষ রাজত্ব ছিল। তাহলে কুচবিহার মহারাজা তো হিন্দু ছিল। তো কুচবিহার মহারাজার জায়গাটা কোথায় গেল বন্ধু? কুচবিহার মহারাজা লালমনিরহাট থেকে শুরু করে রংপুর থেকে শুরু করে দিনাজপুর থেকে শুরু করে দেবীগঞ্জ থেকে চাকলা বোদা, এই সমস্ত টোটাল তো কুচবিহার মহারাজার সম্পত্তি, যেটা সিট বিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশের সম্পত্তি হলো। তাহলে এটা তো হিন্দু প্রপার্টি। তাহলে যারা এই সমস্ত বক্তব্য রাখছে তাদেরকে হুঁশ পাইয়ে দিতে চাই, কারণ তোমরা যেহেতু বলতেছ যে বাংলাদেশে হিন্দুদের স্থায়ী নাই, সনাতনীর স্থায়ী নাই, তা সনাতনীরাও তো লড়াই করেছিল বাংলার মুক্তিযুদ্ধে। তাহলে সেটা পার্টিশন হওয়া দরকার। যে আমরা যদি বলি
কুচবিহার মহারাজার ভারতভুক্তি চুক্তি অনুযায়ী বাংলাদেশে যে অংশটি আছে সেটা আমরা এখন আন্তর্জাতিকগতভাবে আদায় করতে চাই, তখন বাংলার অংশ কতটুক দাঁড়াবে? তোমরা যে বলছো ভারতের 7 সিস্টারের কথা, আরে 7 সিস্টারকে সংযুক্ত করছে কুচবিহার মহারাজা, তার রাজ্য দান করছে ভারতভুক্তি চুক্তির মধ্য দিয়ে। সেই চুক্তি মোতাবেক যে অংশটা আছে তাকে চিকেন নিক বলছেন ভারত সরকার আর অন্যান্যরা, কিন্তু বাংলাদেশে যে অংশটা পড়ে আছে সেটা সম্পূর্ণটা যখন ভারতভুক্তি চুক্তির আন্ডারে আসবে তখন কি আর চিকেন নিক থাকবে? তাই বাংলাদেশে যারা সরকারি দায়িত্বে আছেন তাদেরকে জানাইতে চাই, আমি কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টির যে নেতৃত্বরা যারা আছে তারা আমাকে আবেদন জানিয়েছে একাডেমিতে যে আমরা আন্তর্জাতিক আদালতে যাব ভারত সরকারের অন্যায় এবং বাংলা যে অন্যায়, এর অন্যায়ের বিচার আমরা চাই। কারণ ভারত সরকারের 7 সিস্টার, এই 7 সিস্টারটা যদি রক্ষা করতে হয় তাহলে ভারত সরকারের উচিত কুচবিহার রাজ্যের ভারতভুক্তি চুক্তি মূল্যায়ন করে কুচবিহারকে পশ্চিমবঙ্গের কবলমুক্ত করে আলাদা একটা রাজ্যের রূপ দেওয়া দরকার। তাহলে এটা কবে হবে? তাই বন্ধুরা, আজকের এই ক্লাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আন্তর্জাতিক স্তরে এই বিষয়টা উঠে আসবে। কারণ আন্তর্জাতিক স্তরে ভারতভুক্তি চুক্তির শর্ত না মেনে কে ভারতীয় সিট বিনিময় করছে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিনিময় হয়েছে। তা কুচবিহারের মানুষের ঐতিহাসিক ভারতভুক্তি চুক্তি যেটা তদানীন্তন ভারত সরকারের সঙ্গে হয় সেটাকে কেন কার্যকরী করা হচ্ছে না? আমরা একাডেমির পক্ষ থেকে বলবো যে হে বিশিষ্ট রাষ্ট্রনীতিবিদ বাংলাদেশ এবং আমাদের ভারতের যারা রয়েছেন প্রত্যেকের কাছে এই আলোচনাটা থাকলো, আপনারা বলবেন যে একাডেমির তরফ থেকে যে আলোচনাটা তুলছে সেটা কি কতটুক পারফেক্ট, কতটুক যুক্তিসঙ্গত। আমরা ভারত সরকারের গোয়েন্দা বিভাগকে জানাই দিছি যে ভারত সরকার অন্যায়কারী। কুচবিহারের মাটিতে যে আন্দোলন হচ্ছে, ভূমিপুত্রের আন্দোলন, বঙ্গাইগাঁওতে আসামের অবিভক্ত গোয়ালপাড়া থেকে দক্ষিণ দিনাজপুর পর্যন্ত টোটাল অংশটা কুচবিহার রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয় 1949 সালে 28শে আগস্ট চুক্তির মধ্য দিয়ে 1949-এর 12ই সেপ্টেম্বর হস্তান্তর হয়। সেই গ শ্রেণীর রাজ্য কি করে একটা প্রতিবেশী রাজ্যের জেলায় পরিণত হলো, এটা বিচারের বিষয়। তাই ভারত সরকারের নেতৃত্বদেরও আমি বলবো যে এটার মূল্যায়নের ব্যাপার আছে, আর তার সঙ্গে বাংলাদেশের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কাছে আমাদের আলোচনা, আমরা কিন্তু রাজগীর যেটা আমাদের কুচবিহার মহারাজার জায়গা সেটা কিন্তু আজ হোক কাল হোক আমরা কিন্তু আদায় করব। কারণ ভারতের স্বার্থে, ভারত একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, যে শক্তিধর রাষ্ট্র, তার স্বার্থে ভারতভুক্তি চুক্তি অনুযায়ী ভারতীয় ভূখণ্ড যেটা পড়ে আছে সেটা কিন্তু আমরা আদায় করব। এই বলে সবাইকে আমি আমার একাডেমির তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। যারা আমাদের ফলোয়ার বন্ধুরা আছেন, যারা সনাতনপন্থীরা আছেন, যারা ভারতবর্ষের মানুষ, যারা আপামর জনসাধারণ আমার এই ভিডিওটি দেখছেন, দেশবাসী দেশ দেশান্তরের প্রত্যেককে আমি বলবো আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, দ্রুত যাতে বক্তব্যটা চারিদিকে ছড়ায়। এই বলে আমার আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আগামী দিন আরও থাকবে বিশদ আলোচনা। নমস্কার বন্ধুরা।